নমস্কার, নতুন একটা অনুষ্ঠান নিয়ে শুক্রবারের এই সন্ধেবেলায় হাজির আমি ইন্দ্রাণী দত্ত আপনাদের সামনে। নতুন অনুষ্ঠানটা কি, যদি আমাদের প্রোমো দেখে থাকেন গত 2-3 দিন ধরেই চলছে, তাহলে সেটা জেনে গেছেন। কিন্তু যারা জানেন না, এই মুহূর্তে লাইভ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের জন্য ক্রমশ প্রকাশ্য একটু প্রাককথন দরকার। এই অনুষ্ঠানটা ভীষণ জরুরি একটি অনুষ্ঠান। আমি, আপনি বা আপনারা, আমরা যারা খুব ছোট থেকে নিস্তরঙ্গ জীবন যাপন করে চলেছি, অর্থাৎ জন্মের পর থেকে আমরা যে সমাজে বাস করছি, সেখানে সামাজিক যে নিয়ম শৃঙ্খলা সেটা আমাদের মধ্যে মজ্জাগত হয়ে যায়। সেই সামাজিক নিয়ম শৃঙ্খলা আমরা মেনে চলি, কিংবা মেনে না চললে বড়জোর একটু সমালোচনা হয়, বা আমরা বলি যে আমরা খুব প্রোগ্রেসিভ, সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা অনেক ধ্বজা ওড়াই। সামাজিক নিয়ম কানুনের মধ্যে আমরা বেড়ে উঠি, সেটাকে কিছুটা লঙ্ঘন করে, কিছুটা নিয়ে আমরা মোটামুটি চলি, এবং আমরা এই যে নিস্তরঙ্গ জীবন যাপন করি, সেখানে বুঝতে পারি না আরেক রকমের নিয়ম কানুন কিন্তু আমাদের চতুর্দিকে ঘিরে রেখেছে। সেটা বুঝতে পারি কখন বলুন তো? যখন দেখি যে আমরা কিছু একটা বিচ্যুতি করে ফেলেছি, বা কেউ একটা আমাদের ওপর বিচ্যুতি করে ফেলেছে, অর্থাৎ একটা ব্যালেন্সের অভাব। তখনই কিন্তু বুঝতে পারি যে রাষ্ট্রের নিয়ম কানুন যেগুলো আমাদের ঘিরে থাকে, স্বাভাবিক জীবনে যেগুলোকে বোঝা যায় না, সেগুলো কিন্তু আমাদের চতুর্দিকে আছে, সজাগ প্রহরার মধ্যে আছে। এবং আমরা যখনই বিচ্যুতি করে ফেলি বা কেউ করে ফেলেন, তখন কিন্তু সেগুলো লাগু হতে থাকে, আমাদের ঘেরাটোপের মধ্যে আমরা আবদ্ধ হতে থাকি। অর্থাৎ যে সামাজিক নিয়ম ছিল সেইটা আরেক রকমের নিয়ম, অর্থাৎ আইন কানুনের মধ্যে আমরা পড়ে যাই। সেইটা নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান, নতুন অনুষ্ঠান, আইন কি বলে। অর্থাৎ যে আইনকে আমরা এড়িয়ে চলি, যে আইনের মধ্যে আমরা যেতে চাই না, আমরা একটু ভয় পাই, আমরা একটু দূরে থাকি, সেই আইনকে কি আমরা সত্যি এড়িয়ে যেতে পারি? আমাদের প্রত্যেক দিনের জীবনে, প্রাত্যহিক জীবনে আমরা সেই ট্রাফিক রুল ভায়োলেশন থেকে আরম্ভ করে ছোট খাটো, বড় মেজো সেজো নানান রকম অপরাধ বা কিছু হয়ে থাকে, এবং যেখান থেকেই কিন্তু আমরা সেই পড়ে যাই সেই আইন কানুনের বিধিনিষেধের মধ্যে, এবং সেটার কতগুলো ল্যাঙ্গুয়েজের সঙ্গে আমরা অভ্যস্ত নই। কখনো সিআরপিসি, কখনো আইপিসি, কখনো পুলিশ প্রশাসন, এবং পুলিশে ছুলে 18 ঘা, এই সমস্ত ব্যাপারগুলো আমাদের কিন্তু ভয় করতে থাকে। সেখান থেকে এফআইআর, জিডি, এই কিচ্ছুই কিন্তু আমরা জানি না, কিংবা জানি কম জানি, কিংবা গুগল দেখে কি জানি। অর্থাৎ ডাক্তারবাবুরা আজকাল চেম্বারে গেলে বলেন যে আমাদের আর ডাক্তারি করার কি দরকার, সবই তো জেনে এসেছেন, গুগল দেখে আপনারা কিন্তু ইন্টারনেট থেকে ওষুধ খেতে শুরু করেছেন। আমি জানি না, আইনজ্ঞের পরামর্শ ছাড়া, পার্সোনালাইজড বিশেষজ্ঞ আইনজ্ঞ যারা আছেন, আমাদের যে পার্সোনালাইজড যে প্রবলেম, সেখানে কি আমরা গুগল দেখে আইনি পরামর্শ পেতে পারবো? সেটা কতখানি আমরা সক্ষম বা কতখানি এড়িয়ে চলি, এই নিয়েই আমাদের অনুষ্ঠান আইন কি বলে। একেবারে নতুন অনুষ্ঠান। আমাদের জোরদার প্যানেলিস্ট আছেন, একদম এক্সট্রিম বাদিক থেকে আছেন, অনেক বছরের অভিজ্ঞতা যার, সেই পুলিশ আধিকারিক শ্যামল ঘোষ, এক্সট্রিম বাদিক থেকে স্বাগত জানাই। আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি, স্বাগত জানাই। আছেন প্রাক্তন পুলিশ কর্তা, যারও অনেক দিনের অভিজ্ঞতা, অরিন্দম আচার্য। আর আছেন তরুণ আইনজীবী, যারও অনেক অভিজ্ঞতা, দেবরঞ্জন ব্যানার্জি। আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি একেবারে যিনি আমাদের মধ্যে অভিজ্ঞতায় প্রবীণ শ্যামলবাবুর কাছে যাব। সেটা হচ্ছে, দেখুন, আমরা সাধারণ মানুষ যারা কিছু বুঝি না, তারা আমাদের প্রয়োজন না হলেও আমরা কিন্তু যে প্রশাসনকে সামনে থেকে দেখা যায়, যে বিরাট প্রশাসন আমরা কল্পনা করি প্রশাসন আছে, কিন্তু সব থেকে বেশি ফিল করি প্রশাসন বোধহয় থানা স্তরে। অর্থাৎ আমাদের বাড়িতে যদি, আমাদের মধ্যে যদি কোনো অপরাধ সংগঠিত নাও হয়, কিছু ডিসব্যালেন্স হলেই আমরা কিন্তু থানার শরণাপন্ন হই। যতই আমরা পুলিশে বলি পুলিশে ছুলে 18 ঘা, থানা কিন্তু আমাদের সব থেকে কাছের প্রশাসন, যাকে দেখা যায়, ছোঁয়া যায়। আমরা যদি কিছু বলি আপনার বাড়িটা কোন থানায়, সেখান থেকে যখন কোনো একজন মানুষ খুব সাধারণ জীবন যাপন করতে করতে হঠাৎ তাকে জেনারেল ডায়েরি অর্থাৎ জিডি করতে থানায় যেতে বাধ্য হতে হয়, তখন থেকে কিন্তু তার প্যালপিটেশন বাড়তে থাকে যে থানায় যাব, জিডি করব, জিডি কি জিনিস, জিডি করতে গেলে কি করতে হয়, জিডির পরে আমি প্রমাণপত্র কি পাবো, এই ব্যাপারটা যদি একটু বলেন। এটা আপনি ঠিক বলেছেন যে পুলিশকে
একটা কথাই বলে যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সমাজের সব জিনিস করতে হয়, অথচ সব জিনিস করেও কিন্তু পুলিশ সমাজের চোখে এখনো সেইভাবে প্রিয় হয়ে উঠতে পারেনি, অপ্রিয় হয়ে আছে। তার অনেক কারণ আছে। এখন মানুষের হয় কি, প্রয়োজনে পুলিশের কাছে যাচ্ছে, এবারে পুলিশের কাছে গিয়ে একটা এফআইআর করুক বা একটা জিডি করুক, তাদের গেলে যে এই যে আজ থেকে যদিও আমরা 72 বছর আগে ব্রিটিশ শাসন ভার থেকে মুক্ত হয়ে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু পুলিশি সিস্টেমটা সেই জায়গাতে আছে। মানসিকতারও কিন্তু অনেকটা পরিবর্তন হয়নি, সেই মানসিকতা চলে আসছে। সমাজে পুলিশকে একটা শ্রেণীতে ভাগ করা হয়েছে, সাধারণ মানুষের থেকে আলাদা করা হয়েছে। আপনি দেখবেন অনেক সময় বলে যে আরে ও তো মানুষ না, ও তো পুলিশ। এই যে চিন্তাধারাটা, এই চিন্তাধারা থেকে কিন্তু আমরা বেরোতে পারিনি। এবারে একটা মানুষ যখন প্রয়োজন হয় নিঃসন্দেহে থানায় যাবে, আর থানাতে গিয়ে ডায়েরি, থানার যে জেনারেল ডায়েরি যেটা বলে, সেই জেনারেল ডায়েরিতে সব কিছু আছে। একটা মিসিং হলো সেটাও জেনারেল ডায়েরি হবে, কেউ কাউকে থ্রেট করলো সেটাও জেনারেল ডায়েরি হবে, কেউ কাউকে আপনার কি একটা এফআইআর যদি হয়, এফআইআরটাও হবে, এফআইআরটাও জেনারেল ডায়েরি হবে, কিন্তু শুধু এফআইআর না। মানে একটা কথা বলে যে সমস্ত এফআইআরই জেনারেল ডায়েরি হবে, কিন্তু সমস্ত জেনারেল ডায়েরি এফআইআর হবে না। এটা একটা ব্যাপার আছে। তো সেই জায়গাতে আমাদের দাঁড়াতে হয়েছে। এখন একটা দুঃখ লাগে যে আজকের দিনেও কিন্তু মানুষ যখন থানাতে যায়, বহু ক্ষেত্রে দেখি যে থানার মানুষের যারা থানাতে যারা কাজ করেন তাদের নন কোঅপারেশন আছে। ইভিন একটা মানুষের সঙ্গে মানবিক ব্যবহার করতেও তাদের অনেকটা বাধে। মানবিক ব্যবহারও সাধারণ মানুষ পায় না। আপনি একটু নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে শুরু করছেন, আমি জানি আপনি অনেক পোড় খাওয়া একজন অফিসার, কিন্তু আমরা এমনও দেখেছি যে থানা প্রত্যন্ত গ্রামের অঞ্চলেও থানা কিন্তু কাজ করে, নিঃসন্দেহে করে। আমি ম্যাডাম আপনাকে বলছি নিঃসন্দেহে করে, থানা কাজ করে। অভিযোগটা আপনি জাস্টিফাই করছেন যে এরকম হয় না, এরকম হয়। এবারে ঘটনা কি, ভালো কাজ যদি 10টা করা যায় আর সেই সঙ্গে খারাপ কাজ যদি 2টো হয়, তাহলে কিন্তু খারাপ কাজের প্রচারটা বেশি। ঠিক। আমি শ্যামল বাবুর থেকে অরিন্দম বাবুর কাছে যাব। জিডি এই কথাটা তো জেনারেল ডায়েরি, অ্যাব্রিভিয়েটেড ফর্মে আমরা বলি। এটার প্রাথমিক নিয়মটা কি? জিডি করতে কেন করে মানুষ? মানে কোনো কিছু ওই বিচ্যুতি হলেই তো আমার কিছু ক্ষতি হয়েছে বলেই তো আমি জিডি করতে যাব? জেনারেল ডায়েরি আন্ডার সেকশন 44 এ যেটা আছে, আপনি সমস্ত কিছু নথিভুক্ত, ইভেন নট অনলি দিস, এটা কিন্তু ওয়েদার পর্যন্ত, ওয়েদার, বাজার, মার্কেট কত, আলুর দাম কত, এগুলো আমরা বহুদিন আগে থেকে দেখেছি, স্পষ্ট লেখা আছে। এভরি ইনফরমেশন শুড বি নোটেড ইন জেনারেল ডায়েরি। আর এই জেনারেল ডায়েরি থেকে কগনিজেবল অফেন্স আর নন কগনিজেবল অফেন্স। কিন্তু ম্যাডাম আজকে প্রথম আপনি যে প্রোগ্রামটা আজকে করছি, আপনারা করছেন, 1000 থ্যাঙ্কস জানাই। কারণ আপনারা প্রথম যে অনুষ্ঠানটা করছে, আইন কি বলে, অমিশন এন্ড কমিশন পানিশেবল বাই ল ইজ ক্রাইম। আইন যেটা বলা আছে তুমি করবে না, তুমি যদি করো, আর যেটা বলা আছে তুমি করো, যদি তুমি না করো তাহলে হচ্ছে কি ক্রাইম। দ্যাট ইজ, এই ক্রাইম যদি হয়, পানিশমেন্ট হয়, দ্যাট ইজ হচ্ছে কি ক্রাইম। আজকে আরেকটা আপনি বললেন যে পুলিশের ছুলে 18 ঘা। আমি সুন্দরবন অঞ্চলে চাকরি করেছি, আসলে বলে বাঘে ছুলে 18 ঘা। কেন? যে বাঘের প্রথম 8টে আঙুল, পিছনে 5টা 10টা, এই যখন অ্যাটাকটা করে তখন হচ্ছে গিয়ে 10টা, এই 18টা যে নখটা পড়ে সেই থেকে করে। এখন প্রশ্ন হচ্ছে আমি ফ্রম মাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি আপনাকে বলছি যে 1772 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম পুলিশিং সিস্টেমটা স্টার্ট করে। পরবর্তীকালে এই যে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন করে রাখছি, তাতে আমরা দেখতে পাচ্ছি যে মেজর অ্যাক্ট বলতে যেটা হচ্ছে কি সিভিল অ্যান্ড ক্রিমিনাল। ক্রিমিনালকে আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে কি ইন্ডিয়ান পেনাল কোড, সিআরপিসি এন্ড এভিডেন্স অ্যাক্ট। দোজ অল আর গাইডেড বাই ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 32 and 226। আপনি আমাকে বলুন, আজকে জেনারেল ডায়েরি তো হলো, মানুষ আইনটা কতটুকু জানছে? আজকে অফিসার ইনচার্জ রিফিউজ করছে জিডি করার জন্য, সে কোথায় যাবে? এই যে আপনারা আজকে প্রোগ্রামটা করছেন, যারা দর্শকবৃন্দ তারা যদি আজকে নোট নেন, দেন ইউ উইল বি হাইলি বেনিফিটেড। আজকে কিন্তু সেই জিনিসটা নেই যে আজকে আরটিআই একটা যদি মানুষ জেনে থাকে, তাহলে অফিসার ইনচার্জ নট অনলি দিস, আপনাকে বলে দিচ্ছি, ইভেন অথরাইজ পার্সন এসপি কে পর্যন্ত পানিশমেন্ট দেওয়া হচ্ছে, 25,000 টাকা ফাইন দেওয়া হচ্ছে। এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্টে করলে কি করতে হয়, স্টেট গভর্নমেন্টে কি করতে হয়, কোর্টে গিয়ে কি করতে হয়, এগুলো যদি জানানো দরকার হয়, আপনারা যদি আজকে জানান, আমার মনে হচ্ছে যে, এবং এটা
বা সাধারণ মানুষ অনেক উপকৃত হবে, এবং দিস ইজ দ্য হাই টাইম টু গেট আন্ডারস্ট্যান্ড অ্যাজ বিকজ আমি মনে করি বহু মানুষ এই আইনটা ঠিক জানে না। ঠিক, আমি জয়দীপ বাবুর কাছে যাব। আমি পুলিশি ব্যাপারটার মধ্যে আছি বলে মনে করবেন না যে আইনের ব্যাপারটার মধ্যে যাব না, কিন্তু আইনের ব্যাপারটা এই কারণেই যাব যে জিডি করতে যাওয়ার সময় যেমন পুলিশ কর্তারা বললেন যে জিডি নিতে অস্বীকার করলে আরটিআই অ্যাক্টে একেবারে এসপি লেভেল অবধি তাকে অ্যাকাউন্টেবল করা যাবে। এই রকম মামলা কি আপনারা পেয়েছেন কোনোদিন? হ্যাঁ, এটাও আমরা আমাদের প্রফেশনাল লাইফে সবসময় পাই, এবং সেটা হচ্ছে যে শুধুমাত্র যে জিডি করতে গেলে যে জিডি অনেক সময় নেওয়া হয় না, এটাও যেমন সত্য, আবার অনেক সময় জিডি নেওয়াও হয়। এবং জিডি যদি না নেওয়া হয় তার একটা প্রভিশনও আছে, তার সঙ্গে সঙ্গে আপনি একটা স্পিড পোস্টে রেজিস্টার যদি রেডি করে চিঠি পাঠিয়ে দিলেন, লোকাল এসপি যদি থাকে বা সেখানকার যদি সিপি থাকে, এবং তারপরে তাতেও যদি কাজ না হয় তাহলে আপনি কোর্টে গিয়ে 156 ক্লাস 3 কোর্ট কমপ্লেন এফআইআর করতে পারেন, প্রভিশন আছে। এখন এইগুলো সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে জানে না, যে জায়গাটা অজ্ঞতাটা রয়েছে, এবং সেক্ষেত্রে তখন তারা আইনজীবীদের শরণাপন্ন হয়, লোকাল কোনো প্রতাপশালী মানে পরিচিত লোকের, পরিচিত মানুষের কাছে যান, যারা এই সম্বন্ধে সম্যক জ্ঞান আছে তাদের কাছে যান, এবং এইগুলোর মাধ্যম দিয়ে হয় সমস্যার সমাধান হয়। এবং আমি এক্ষেত্রে একটা জিনিস দেখুন, আমি প্রথমেই বলবো যে একটা আলোচনার পরিপ্রেক্ষিতে যে পুলিশের যে অনেক সময় আমরা পুলিশকে দোষারোপ করি, আমি কিন্তু দোষারোপ করার পক্ষপাতী নই, কারণ পুলিশ থানা বা পুলিশের যে একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর বা একজন এএসআই বা কনস্টেবল যে থানা কাজ করে, সে এমন একটা মানে সিস্টেম যে কিন্তু একদম যে কথা বললেন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, কেউ মারা গেলে সুইসাইড করলেও সেখানেও পুলিশকে যেতে হচ্ছে, আবার যেখানে দেখা যাচ্ছে যে কোনো ল অ্যান্ড অর্ডার প্রবলেম সেখানেও পুলিশকে যেতে হচ্ছে। সমস্যাটা কোনখানে হয় জানেন, যে আমাদের দেশে যে পুলিশ সিস্টেম, সেখানে পুলিশের কিন্তু সংখ্যা খুব কম, থানা ওয়াইজের সংখ্যা, থানাতে যে পরিমাণ পুলিশ থাকা দরকার সেটা কিন্তু নেই। আর সব থেকে আরো জিনিস যেটা, যে পুলিশ ল অ্যান্ড অর্ডার ডিউটি করছে সেই আবার ইনভেস্টিগেশনস করছে, মানে একই জিনিস কিন্তু পৃথিবীর অন্যান্য উন্নত রাষ্ট্রেতে পুলিশের দুটো ভাগ রয়েছে, পরিমাণটা বেশি, এবং পরিমাণ যেমন বেশি তেমনি পাশাপাশি হচ্ছে ইনভেস্টিগেশনস একটা প্রসেস আলাদা আছে, যারা করেন তারা কিন্তু ল অ্যান্ড অর্ডার ডিউটিতে থাকেন না, আবার ল অ্যান্ড অর্ডার ডিউটি যারা করেন তারা ইনভেস্টিগেশন পুলিশের রিফর্মে যারা আছেন তারা বুঝবেন, কিন্তু আমরা যারা ভুক্তভোগী, যারা এই জন্য পুলিশকে বডি বলা হয়, ছুট দিতে রাজি নই। রঞ্জনের কাছে যাব, দেবরঞ্জনের কাছে। দেবরঞ্জন, আমরা পরপর যাচ্ছি, সেটা হচ্ছে জিডি করতে অস্বীকার করলে কি করা যাবে সেটা সবাই বললেন, কিন্তু আমি যদি এফআইআর এর পার্টে আসি, এফআইআরটা আমার মনে হয় জিডির থেকে আরো বেশি বিশেষিত, মানে স্পেশালাইজড, অর্থাৎ ক্রাইমটা আরো, বা ক্রাইম বলি বা অপরাধ বলি, সেটা আরো একটু গুরুত্বপূর্ণ বলে এফআইআর করা হয়। এফআইআর করার নিয়মটা যদি একটু বলেন। এফআইআরে প্রথম যে ঘটনাটা ঘটেছে, একটা সাদা পাতায় ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, কিন্তু ইন রাইটিং, থানা স্তরে হয়, ইন রাইটিং পুলিশদের কাছে যাব, কিন্তু ইন রাইটিং ফর্ম লিখে জানাতে হবে। এবার কি ঘটনা ঘটেছে, কবে কোথায় হলো, তাহলে ডেট এবং প্লেস, কি ঘটনা ঘটেছে, কে করেছে, তার সাথে কারা কারা ছিল, কি ঘটেছে, কোন ঘটনাটা ঘটলো, আর কারা কারা দেখলো, এইটা সংক্ষেপে লিখে জমা দেওয়া, থানাতে জমা দিতে হবে। থানা সেটাকে রিসিভ কপি করে নেবে, এবং রিসিভ করে তারা সেটাকে দেখবেন যে হ্যাঁ এর মধ্যে সারবত্তা রয়েছে কিনা। যদি দেখা যায় যে হ্যাঁ এর মধ্যে সারবত্তা রয়েছে, মিনিমাম ইনভেস্টিগেশন তার আগে তারা দেখে নেবে, দেখে নিয়ে সেটা কেস স্টার্ট করবেন। এটা হচ্ছে এফআইআর। এই এফআইআর করতে গেলে তাকে, এবার এফআইআর দুরকম হতে পারে, যে ভদ্রলোক এফআইআর করছেন তার যদি থানায় যাওয়ার মতো পরিস্থিতি না থাকতে পারে, তার রিপ্রেজেন্টেটিভ গিয়ে করতে পারে। আচ্ছা, অন দি আদার হ্যান্ড, থানাতে যাবার মতো পরিস্থিতি নেই, প্রচন্ড সিচুয়েশন খারাপ, তিনি মেল করে এফআইআর করতে পারেন, রেজিস্ট্রি পোস্টে পাঠাতে পারেন। আচ্ছা, তিনি ইভেন কমিশনারের কাছে জমা দিতে পারেন বা এসপির কাছে জমা দিতে পারেন, এভাবে এফআইআর হয়। আবার এই থানাতে তো রিটেন কমপ্লেন তিনি করলেন, তারপরেও দেখা গেল তার মনে হয়েছে যে হ্যাঁ এটা এফআইআর আমি করেছি, কিন্তু পুলিশ কোনো কেস স্টার্ট করলো না, তখন সেই এফআইআর এর যে বয়ান করেছেন, দিয়েছেন, সেটাই তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলার এসপি
বা কোথাও এসডিপিও বা কোনো কমিশনার যেখানে যেখানে অ্যাপ্লিকেবল সেখানে তার কাছে একটা জমা দিলেন। তাতেও 2-3 দিন অপেক্ষা করলেন, যদি দেখা গেল কাজ হলো না, তখন কোর্টে 156 ক্লজ 3 সিআরপিসি ধারাতে একটা প্রভিশন আছে, যেখানে কোর্টে তিনি পুরো বিবরণ জানালেন যে এই ঘটনা ঘটেছিল, এরা সাক্ষী, এই দিন ঘটেছে, এরা করেছে, অভিযোগ আসামি এরা, এদের বিরুদ্ধে এই ঘটনা ঘটেছে, সেটা কোর্টে দিলে কোর্ট সেটাকে থানার কাছে ডাইরেকশন দেবে যে তুমি এটাতে কেস স্টার্ট করো। আচ্ছা, এটা হচ্ছে এই আমি প্রভিশনগুলো শ্যামল রয়েছে। বাবু কিছু বলতে চাইছেন? আমাদের দেবরঞ্জন বাবু যেটা বললেন ঠিক কথা, সবসময় রিটিন না, এফআইআর এর নিয়ম হচ্ছে অন দি বেসিস অফ দি ভার্বাল কমপ্লেনও কিন্তু এফআইআর হয়, সেটা রিডিউসড ইন রাইটিং, সেটা যিনি এফআইআর করবেন তিনি এসে থানাতে যিনি অফিসার থাকবেন তাকে বলবেন, ভার্বালি বলবেন, সেটা এফআইআর এ লেখা হবে। লেখার পরে ওই অফিসার যেটা লেখা হয়েছে ওই পড়ে শোনাবেন। কমপ্লেনেন্টের বয়ান অনুযায়ী তাকে পড়ে শোনাবেন, পড়ে শুনিয়ে তিনি যদি স্যাটিসফাই হন তবেই তাকে দিয়ে সেটা সই করে, ভার্বাল কমপ্লেনও এফআইআর হয়। আর একটা কথা আমি বলি, ইউজুয়ালি আইন বলছে থানার অফিসাররা এফআইআর করতে রিফিউজ করতে পারে না। আমি আমাদের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আজ বসে, তা হলেও আমার ধৃষ্টতা নেবেন না, বলছি ইন দি কেস অফ ললিতা কুমারী ভার্সেস স্টেট অফ ইউপি 12 নভেম্বর 2013, সেখানে দি কনস্টিটিউশনাল বেঞ্চ অফ দি সুপ্রিম কোর্ট বলছে পুলিশ মাস্ট রেজিস্টার এফআইআর কম্পালসারিলি where the complainant discloses a cognizable offence and no option of preliminary inquiry is permissible. এই জন্যই তো আমরা যাই না, এত জটিল আবার ইংরেজিতে বলছেন, তাহলে আমাদের দর্শকরা তো ভয় পাবেনি। না, মানে না, এটা বঙ্গানুবাদ করলেও কত দূর হবে আমি বুঝতে না না পারছি না। ম্যাডাম, এই লো মানে কোনোভাবেই এফআইআর কে রিফিউজ করা যাবে যদি না। রিভিউজ হয় তখন উনি বললেন যে কোর্টের সেটা মাধ্যমে। আমি বলছি, উনি ঠিক কথা বলেছে, রিফিউজ যদি হয় তার কিন্তু থানার অফিসারকে তার রেসপন্সিবিলিটি নিতে হবে। যে এফআইআর করতে যাচ্ছেন তার রিলিফ জন্য যে জায়গা আছে সেটা যখন যদি রিফিউজ করা হয়, উনি তখন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যদি কমিশনারেটে হয় তাহলে কমিশনারের কাছে, জেলা হলে পরে এসপি অফ দি ডিস্ট্রিক্টের কাছে লিখিত কমপ্লেন জানাবেন, এবং সেই সঙ্গে একটা কমপ্লেন স্টেট হিউম্যান রাইটস কমিশন আচ্ছা অথবা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে পাঠাবেন। আচ্ছা, সেটাতে অ্যাকশন হবে। যদি তারপরেও না হয় তখন কিন্তু তার লিবার্টি আছে, যেটা উনি বললেন দেবরঞ্জন বাবু, যে 156 ক্লজ 3 করে কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে পিটিশন ফাইল করবেন থ্রু লয়ার। ম্যাজিস্ট্রেট এম্পাওয়ার আছে 156 ক্লজ 3 তে এম্পাওয়ার আছেন, উনি থানার ওসিকে ডাইরেকশন দেবেন যে এটা এফআইআর করে এই কেসের উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মানে আপনারা যা বললেন তাতে এত দিক থেকে মানে না, তাকে সেফগার্ড করা আছে। আমি বলছি এটা অবশ্যই একটা হ্যারাসমেন্টের বিষয়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রিফিউজ করবে কেন? যেখানে সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে রিফিউজ করার তার কোনো জায়গা নেই। এবং শুধু তাই না, আমি পুলিশের ক্ষেত্রে কি হয়, অনেক সময় না পুলিশে দেখা যায় বাস্তবে পুলিশের কাছে যদি আপনি যান যে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে বাস থেকে, পুলিশ কখনোই বলবে না যে এটা তুমি এফআইআর করো, ও বলবে তুমি লেখো আমার মোবাইলটা হারিয়ে গেছে, মিসিং হয়ে গেলে সেটা চুরি রইলো না, তখন ওটা চলে যাবে জিডি এন্ট্রিতে। যেই ওটা বলবে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে, তখন তাকে কেস স্টার্ট করতে হবে, তার তদন্ত করতে হবে, সেটাকে যতটা ধামাচাপা দেওয়া যায়। তাদেরও একটা হ্যাজার্ড, কারণ একটা যে এত কেস তাদের পক্ষেও সবটা করা সম্ভব নয়, কেস বেড়ে যাবে। মোবাইল চুরিটাও তো একটা কগনিজেবল অফেন্স, সেটাই তো রিফিউজ হচ্ছে, সেটাই বক্তব্য। এবং এখানে তো এটা করে, এটা বাস্তব। আমি আসছি অরিন্দম বাবু, সেটা হচ্ছে যে এফআইআর এর একটা কপি কিন্তু আমরা পেতে মানে প্রাপ্য আমাদের, মানে যিনি অভিযোগ করছেন, সেটাও বোধহয় আমরা অনেকে জানি না। অর্থাৎ এফআইআর যে করা হলো তার কপিটা দিতে থানা থেকে বাধ্য। এটা কি সত্যি ঠিক বলছি? একদম ঠিক। প্রথম কথা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন এফআইআর হয় পরবর্তীকালে যে এফআইআর কপিটা দেওয়ার নিয়ে, এবং সম্পূর্ণ লেখা আছে যে একদম বিনা মূল্যে দিতে হবে, কিন্তু যেটা আলোচনায় আসছে যে আমাদের ইনসাফিসিয়েন্ট অফিসার্স অ্যান্ড ফোর্স, এটা বললে কিন্তু মানুষ শুনবে না। তুমি জেনে শুনেই এসছো, তোমাকে কাজটা করতে হবে। আপনি আমাকে বলুন তো, অফিসার ইনচার্জ হ্যাজ গট পাওয়ার টু রিফিউজ দ্য ইনভেস্টিগেশন আন্ডার সেকশন 157 ক্লজ 3। কেন?
দাদা যেটা বললেন সেটা হচ্ছে কি ইনগ্রিডিয়েন্টস থাকতে হবে। আমি একটা লিখে দিলাম, যদি ইনগ্রিডিয়েন্টস না থাকে তাহলে সে এফআইআর হবে কেন? কগনিজেবল অফেন্স এর নন কগনিজেবল জানতে হবে। যদি দেখা যায়, যেমন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, যেমন কাকদ্বীপের কথা বলছে, রেপ কেস, অফিসার ইনচার্জ রিফিউজ টু স্টার্ট এনি কেস। আমার প্রশ্ন হচ্ছে এখানে ম্যাডাম, যে যখন নাকি আজকে ধরুন একটা জায়গায় কমপ্লেন হলো, সে কমপ্লেনে যখন স্যাটিসফাই হলো, যখন ডাইরেকশন দেওয়া হচ্ছে তুমি কেস করো, বা ধরুন 156 ক্লজ 3 তে, এটা কি বিনা পয়সায় হয়? একটা অসহায় নিষ্পেষিত মানুষ যখন কোর্টে যায়, কজন জানে যে আজকে সমস্ত ডিস্ট্রিক্টে সেশন কোর্টে লিগ্যাল এড সার্ভিস হয়েছে? আপনি বলুন, আমি কিন্তু হয়েছে? আসছি এটাই জয়দীপ বাবুর কাছে যাব। প্রথম কথা, এই যে আমার একটা টার্মিনোলজি কগনিজেবল নন কগনিজেবল, এগুলো আপনাদের কাছে জল ভাত, আমাদের কাছে না। এটা একটু যদি খোলসা করেন তারপরে আমি বলবো যে লিগ্যাল এড। কগনিজেবল নন কগনিজেবল কি বলছে? কগনিজেবল অফেন্স নন কগনিজেবল অফেন্সের মানে হচ্ছে যেটা সঙ্গে সঙ্গে আপনার বসে মিটিয়ে দেওয়ার মতন কিছু সমস্যা আচ্ছা, থাকে সেগুলো, এবং যেগুলো বসে মিটিয়ে মানে দেওয়ার কম মতন গুরুত্বপূর্ণ। কম গুরুত্বপূর্ণ, যেগুলো এগুলো আপনার যদি এখন মার্ডার কেস হয় সেটা বা তো উনি কখনো- বললেন rape হ্যাঁ, case, বা হ্যাঁ। এরকম যেগুলো খুব খুব বড় মাপের, যেগুলোকে আমরা মনে করি যে মাত্রাতিরিক্ত ব্যাপার যেগুলো, সেই বিষয়গুলোকে কিন্তু আমরা এগুলো পুলিশের ইমিডিয়েটলি কিন্তু ওই স্টেপ নেওয়া উচিত। কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পাড়াঘরের ঝগড়া, সামান্য বিষয় নিয়ে, বা কোনো কিছু স্বামী স্ত্রীতে ঝগড়া, এগুলোতে কিন্তু পুলিশ কিন্তু কোনো ভালো ভূমিকা পালন করে। তারা কিন্তু বসে ওমেন্স সেল আছে, সেখানে বসে মিটিয়ে দেয় এইগুলো, বা পাড়ায় ছোট ছোটদের মধ্যে গন্ডগোল, এই সমস্ত বিষয়গুলোই একটা রয়েছে। এবং যে কথা আমি সেগুলো সব নন কগনিজেবল। নন কগনিজেবল কেসে আরো যেটা আমি দাদার সাথে করেই বলছি, মেন নন কগনিজেবল যখন কেস হলো সেটা দেখা যাবে অনেক কম গুরুত্বপূর্ণ। তাতে পুলিশ একটা কোনো জিডি হলো, তাতে কোর্টের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে পারমিশন নেবে যে আমি এটা তদন্ত করব, তারপরে তদন্তটা একই চলবে। আচ্ছা। আর কগনিজেবল কেসে অত নিতে হবে না পারমিশন, দেন তারা স্টার্ট করে বুঝতে দেবে। পারছি। নন কগনিজেবল কিন্তু কেসে হ্যাঁ, অ্যারেস্ট হবে না। বলছেন দেখুন, কগনিজেবল এবং নন কগনিজেবল এই কথাটা সিআরপিসির সেকশন 2C এবং সেকশন 2(1) এ পরিষ্কার করে ক্লিয়ার করা আছে। কগনিজেবল যেটা বললেন ঠিক কথা, কগনিজেবল মানে হচ্ছে কম্পারেটিভলি হেনিয়াস টাইপস অফ ক্রাইম, ঠিক। যেগুলোকে পুলিশকে অথরাইজ করা আছে, পুলিশ সেটা কেস তদন্ত কেস রেজিস্টার করে পুলিশ তদন্ত করে must do উইদাউট ওয়ারেন্ট সেখানে তার অ্যারেস্ট করার ক্ষমতা আছে। আচ্ছা। নন কগনিজেবলটা হচ্ছে ঠিক উল্টো, যেখানে নন কগনিজেবলে পুলিশের অ্যারেস্ট করার ক্ষমতা নেই, কিন্তু নন কগনিজেবল অফেন্সও কিন্তু একটা অফেন্স, এটা মনে রাখতে। নন কগনিজেবল অফেন্স একটা অফেন্স, সেই অফেন্সটা হলে পুলিশ নেসেসারি স্টেপটা নেবে, নিয়ে পুলিশ বিফোর দি ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে একটা প্রেয়ার দেবে তার প্রপার সেকশনে অ্যাকশন নেওয়ার জন্যে, এবং ম্যাজিস্ট্রেট যখন পারমিশন দেবেন, সেই পারমিশন যখন দেবেন তখন কিন্তু পুলিশ যথারীতি কগনিজেবল কেসে যে টাইপে তদন্ত করছিল সেই টাইপেরই তদন্ত করবে, এক্সেপ্ট অ্যারেস্ট। এক্সেপ্ট অ্যারেস্ট, অ্যারেস্টটা করতে গেলে আবার ম্যাজিস্ট্রেটের কাছে প্রেয়ার দিয়ে ওয়ারেন্ট ইস্যু হলে তবে হবে। দেখুন, লিগ্যাল এড সার্ভিস আমরা জানি যারা একেবারে একটা ক্রাইটেরিয়া আছে, আর্থিক ক্ষমতায় অক্ষম, তাদের জন্য সার্ভিস দেন। তিনি অভিযুক্ত হলেও তাকে সাপোর্ট দেবেন, তার বিচার পাওয়ার অধিকার আছে সেই আদর্শ থেকে। তেমনি পিপি থাকেন, পাবলিক প্রসিকিউটর, সরকারের তরফ থেকে। এই তফাৎগুলো আমরা ঠিক বুঝি না। পিপির ব্যাপারটা যদি আপনি একটু বলেন, যদিও আমাদের এখানে দেবরঞ্জন পিপি আমরা জানি। আগে লিগ্যাল এডটা বলে দেবো। লিগ্যাল এডের যে ব্যাপারটা হচ্ছে, যেটা আপনাদের 87-এ আমাদের জাস্টিস PN ভগবতী সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি ছিলেন, তারই এটা, তিনি এটাকে মেনলি স্টার্ট করেছিলেন। এবং আজকে এটা সারা ভারতবর্ষে প্রতিটা সাব ডিভিশন কোর্টেতে লিগ্যাল এড রয়েছে। মেম্বার সেক্রেটারি একজন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ থাকেন, এবং হাইকোর্টেও লিগ্যাল এড আছে, স্টেটেও ক্রাইটেরিয়াটা কি আর্থিক? স্টেটেও লিগ্যাল আছে, ডিস্ট্রিক্টও লিগ্যাল আছে। ক্রাইটেরিয়াটা হচ্ছে যে আপনাকে, আমি সীমাটা বলে দিচ্ছি, যে একটা সার্টেন টাকা, আর্থিক ক্ষমতা, যেটা হচ্ছে যে তার বছরের ইনকাম, সেই বছরের ইনকাম তার মধ্যে যারা থাকবেন, কতটা সেটা হচ্ছে এখন এবার ওটা বেড়ে হয়েছে 75,000 টাকা। আচ্ছা, বার্ষিক 75,000 টাকা যারা ইনকাম গ্রুপের মানুষজন আছে, যাদের আইনজীবী হায়ার করার ক্ষমতা নেই। এছাড়াও একটা স্পেশাল প্রভিশন আছে। সেই স্পেশাল প্রভিশনটা হচ্ছে যে যদি কেউ ভূমিকম্প, ডিজাস্টার, বন্যা, মহামারী, খরা এবং নির্যাতিত এবং পিছিয়ে পড়া মানুষ সমাজের, এরা যদি, তাদের যদি কোনো আইনি পরিষেবা
পরিষেবা দরকার থাকে তাহলে সেখানে তারা আসতে পারে এবং সেক্ষেত্রে তারা একটা অ্যাপ্লিকেশন করতে পারে যদি ডিস্ট্রিক্ট কোর্টে মামলা থাকে বা সাব ডিভিশন কোর্টে মামলা থাকে তাহলে সাব ডিভিশন কোর্টে গিয়ে মেম্বার সেক্রেটারির কাছে জমা দিতে পারেন যে লিগালিটি যেকোনো। প্রতিটা জেলায় আছে এবং সেখানে এটা কি পশ্চিমবঙ্গে? না, সারা ভারতবর্ষে এমনকি এখনো কথা হচ্ছে, সুপ্রিম কোর্টে আমরা আলোচনার স্তরে রেখেছি তালুক পর্যন্ত, অর্থাৎ মহকুমার তলায় যে থাকে ব্লক লেভেল সেখানে পর্যন্ত লিগাল এড করবার কথা চিন্তা হচ্ছে। তাছাড়া লিগাল এড ফ্রি ক্যাম্প, ফ্রি ক্লিনিক সমস্ত কিছু করা হচ্ছে এবং সেখানে খালি একটা সার্টিফিকেট দিতে হবে কোনো জনপ্রতিনিধিকে যে তার ইনকামটা হচ্ছে ওই সার্টেন সীমার মধ্যে আর কি, এবং তাকে ফ্রি অফ কস্টে লয়ার দেবে এবং সেই লয়ারের পয়সাটা সমস্তটাই লিগাল এড সার্ভিস অথরিটি বহন করবে। আমি হাইকোর্টে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে দর্শকদের জানাচ্ছি, যদি সুপ্রিম কোর্টে কারোর কোনো লিগাল এডের কোনো মানে দরকার থাকে তাহলে সুপ্রিম কোর্ট লয়ার্স নিউ লয়ার্স চেম্বারেতে সুপ্রিম কোর্টের লিগাল এডের অফিস আছে, সেখানে আপনারা জানাতে পারেন, কাগজপত্র এবং বাই পোস্টেও পাঠাতে পারেন। কলকাতা হাইকোর্টে হচ্ছে সিটি সিভিল কোর্টেতে অফিস আছে। জয়দীপ বাবু, আমাদের একটা ফোন আছে। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? ম্যাডাম, আমি এই এরিয়া থেকে কবির মন্ডল বলছি। বলুন। বলছি আপনারা আলোচনা করছেন? আপনি টেলিভিশন সেটটা মিউট করেছেন কি? হ্যাঁ, পুরো মিউট করে দিই। হ্যাঁ, বলুন। হ্যাঁ, পুরো মিউট করে দিই। হ্যাঁ, বলুন, সমস্যাটা বলুন। বলছি আমার একটা টাকা নিয়ে হ্যালো হ্যাঁ, আমার একটা টাকা নিয়ে পড়তে হয়েছিল, ঠিক আছে? মানে ওই ফোন করে বলে না এটিএম নম্বর দিন, ঠিক টাকা ঠিক দিন, ঠিক loan নেবেন, ঠিক ঠিক আছে? ঠিক আছে। তা আমি বেহালা থানায় গেছিলাম, সঙ্গে সঙ্গে জিডি করে দিলাম। বেহালা থানায় যাওয়ার পরে ওনারা বললেন যে লালবাজারে একটা আমি তারপরে আইন দিলাম। বেহালা থানা আমাকে ডেট দিয়ে দিত 2-3 দিন পরে আসবেন, ঠিক আছে? বেহালা থানা গিয়ে তারপরে আমি গেলাম, ওনারা এমন একটা ভাষা বললাম সেটা আমাদের বলার মতো না, ঠিক আছে? যে তুষার বাবু নাকি আপনি সমস্যাটা সমাধান আপনার হয়নি তো? না, হয়নি। আমি এখনো পর্যন্ত এই থানায় ও থানায় ঘুরছি আর কি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেবরঞ্জন, নরমালি ওনার টাকা চোট হয়েছে, যেমন করে এটিএম থেকে হয় যে এটিএম এর পিন নম্বর দিয়েছেন, নেগলিজেন্সি, পিন নম্বর বলেছেন, পিন নম্বর আবার তিনি এটিএম কার্ডের নাম্বার বলেছেন, পিন নম্বর বলেছেন, তার টাকা ওখান থেকে পারচেজ হয়ে অনলাইন পারচেজ হয়ে চলে গেছে। সেই সমস্যাটা উনি কিন্তু গেছিলেন থানায়। এবার দেখতে হবে কতদিনের মধ্যে গেছেন। ইমিডিয়েটলি প্রথম কার্ড ব্লক করতে হবে, সেকেন্ডলি ইমিডিয়েট তারপরে তার একটা রিটেন কমপ্লেন থানাতে জমা দেবেন, ব্যাংকে একটা জমা দেবেন। এবং এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা সাইবার সেল হয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা সাইবার থানা হয়েছে। বেহালা থানা থেকে লালবাজার অবধি বললেন এবং তারপরে সিআইডি ওনার রেমেডিটা একটু বলুন। ওনাকে যেটা করতে গেলে ওনাকে যেটা জিডি করেছেন, উনি তো এফআইআর কিছু করেন, কমপ্লেনটা পুরো লিখে সাইবার ক্রাইম যে রয়েছে আবার সেল, যেটা আমাদের সাইবার সেল আমাদের লালবাজারে দিতে পারেন, ভবানী ভবনে একটা উনি নতুন করে কি করবেন, ওই জিডি নাম্বার দিয়ে, জিডি করেছেন তার নাম্বার দিয়ে থানাতে জমা দিবেন। কি নতুন করে উনি সেই জিডি নাম্বারটা দিয়ে আবার অভিযোগটা জমা করতে অভিযোগ লিখিত আকারে, উনি তো লিখিত আকারে জমা করেননি, উনি বলছেন আমি জিডি করেছি। আচ্ছা, ওটা এফআইআর করতে হবে। এফআইআর করতে হবে। আচ্ছা, যে বন্ধু এসেছিলেন, আমরা পরের বন্ধুকে বলছি একটু সাইবার ক্রাইম থানায়, সাইবার ক্রাইম থানায় লালবাজারে গিয়ে আপনার জিডি নাম্বারটা দিয়ে এবার এফআইআর করতে হবে। অথবা প্রত্যেকটা জেলাতেও যদি হয়, প্রত্যেক জেলার একটা সাইবার ক্রাইম থানা এখন হয়ে গেছে, কয়েকদিন কিছুদিন আগে হয়েছে, এটা পশ্চিমবঙ্গ সরকার করেছে। যদি আপনার ঠিক মতো কাজ না করে জিডি করার পরে এফআইআর করতে হবে। আমি পরের বন্ধুর কাছে যাব। হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি শিবাজি দাস বলছিলাম বজবজ থেকে। বলুন। হ্যাঁ, বলছিলাম যে আমার একটা মামলা ছিল আলিপুর কোর্টে। হ্যাঁ, তো ওখানে ওই যে কেসের যে রেকর্ড আছে, সেই রেকর্ডটা ট্যাম্পারিং হচ্ছে। আচ্ছা, তো ট্যাম্পারিং আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে জানিয়েছিলাম, হাইকোর্টে রেজিস্ট্রার জেনারেলকে জানিয়েছিলাম। তো জানানোর পরেও কোনো স্টেপ নেওয়া হয়নি। এটা মোটামুটি 2 মাস হয়ে গেছে। কি করবে? এটা হচ্ছে আমার সমস্যা। ঠিক। আর একটা সমস্যা হচ্ছে কোর্টে যে দেওয়া হয়, অ্যাডজার্নমেন্ট দেওয়া হয়, ওটা হচ্ছে অর্ডার 17 রুল 1, এটা সিপিসি আছে যে 3 বছরের কাছে অ্যাডজার্নমেন্ট দেওয়া হবে না, মানে সিভিল কেসে। তো আমাকে হচ্ছে মানে কন্টিনিউয়াস অ্যাডজার্নমেন্ট দেওয়া হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন।
জয়দীপ বাবু, ট্যাম্পারিং হয়েছে আবার কি আরেকটা কি Adjournment. অ্যাডজর্নমেন্ট হচ্ছে, মানে আমাদের বন্ধুরা কিন্তু আপনাদের টেকনিক্যাল ওয়ার্ড অভ্যস্ত হয়ে গেছে। না, আমি ওনার তো ব্যাপারটা জাস্ট ওভার টেলিফোন শুনলাম, এখনো তো আমি তার ডিটেইলস তবুও যদি আপনি রেমেডি বলতে পারেন, ট্যাম্পারিং হয়েছে বলছেন, উনি যেটা বলছেন Evidence. ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি এক পক্ষ শুনেছি বা যেটুকু শুনেছি তাতে আমি আপনাকে পরামর্শ। বলছি পরামর্শ দিই, যদি ওনার বক্তব্য সত্য সঠিক হয়ে হয়, থাকে, সঠিক হ্যাঁ, হয় হ্যাঁ। থাকে, তাহলে উনি আমাদের কলকাতা হাইকোর্টের মহামান্য কলকাতা হাইকোর্টের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন আছে, সেখানে রেজিস্ট্রার জেনারেল আছেন, আচ্ছা। রেজিস্ট্রার জেনারেল আছেন, ডেপুটি রেজিস্ট্রার জেনারেল আছেন, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার জেনারেল আছেন, এবং প্রতিটা ভাগ করা আছে, কার কোনটা প্রোটোকল আছে, কারুর অ্যাডমিনিস্ট্রেশন আছে, কারুর লিস্টিং আরেকবার আছে। যদি বলেন কোথায় যাবেন? কলকাতা হাইকোর্টের মহামান্য রেজিস্ট্রার জেনারেল যিনি, কলকাতা হাইকোর্টের মহামান্য রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিতভাবে তাকে কমপ্লেন লজ করতে হবে, কমপ্লেন দিতে হবে, এবং তার যে বক্তব্যের সপক্ষে তিনি যে কথা বললেন সেই যুক্তি সম্পন্ন বক্তব্য, যুক্তি লিখিতভাবে সম্পন্ন দিতে হবে। বক্তব্য প্রমাণ সহ সেখানে মহামান্য রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া উচিত। এবং সেক্ষেত্রে এটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, কলকাতা হাইকোর্টের মহামান্য অ্যাডমিনিস্ট্রেশন তিনি তার সেই ডিস্ট্রিক্ট কোর্টেতে যেটা অভিযোগ সেখানে তিনি এনকোয়ারি করতে নিশ্চয়ই পাঠাবেন। আরেকটা উনি কি বলছেন বলেন? হাইকোর্টে আমি জানিয়েছি। আরেকটা কোথায় কি বলেন? জানিয়েছি সেটা তো দেবরঞ্জন আমরা জানতে আরেকটা পারছি বললেন? না, উনি বলছেন জানিয়েছি। না, কলকাতা হাইকোর্টে তো কোথায় জানিয়েছেন না জানলে আমরা কি করে বলবো এখানে? আচ্ছা, দেবরঞ্জন উনি আরেকটা অভিযোগ করেছেন বারবার, বোধহয় কিছু দেখুন, অ্যাডজর্নমেন্ট তো যে কোনো গ্রাউন্ডে ওনার অ্যাডজর্নমেন্ট দিচ্ছেন অনারেবল কোর্ট, একটা কোর্ট, যে কোর্টে সিভিল কোর্টে ওনার মামলা রয়েছেন, ওনার মামলাতে সিভিল কোর্ট যিনি জাজ রয়েছেন তিনি অ্যাডজর্নমেন্ট দিচ্ছেন, অ্যাডজর্নমেন্ট গ্রাউন্ড দিচ্ছেন। ওনার পক্ষে তাহলে উকিল আছে, তাহলে ওনার উকিলকে তার প্রতিবাদ করতে বলুন, যাতে 3 বারের বেশি অ্যাডজর্নমেন্ট যেরকম দেওয়া যায় না, তেমনি স্পেশাল পাওয়ারও আচ্ছা, কোর্টের কাছে অনেকক্ষণ রয়েছে। অনেকক্ষণ পুলিশ কর্তারা বসে আছেন। অরিন্দম, আমরা জানি যে পিসি বলে একটা বস্তু আছে, হ্যাঁ, sorry. পিসি অর্থাৎ হ্যাঁ। পুলিশ কাস্টডি, অর্থাৎ যিনি অভিযুক্ত তাকে প্রোডাকশন করা হলো 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হওয়ার পর, তারপরে আবার তাকে তদন্তের খাতিরে পুলিশ আবার নিতে হয়, এই ব্যাপারটা একটু বলুন। Police PC is very important. এটা মানে অ্যাকিউজডকে পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে অনেক সহযোগিতা করে। আমরা সাধারণত কি করি, পুলিশ কাস্টডিতে নেওয়ার পরে আমরা রিকভারি দেখাই, ধরুন একটা গুলি করলো বা একটা রিভলভার দিয়ে গুলি করলো বা কিছু একটা করলো, আমরা পিসি নিলাম, নিয়ে সেই রিভলভারটা যখন রিকভারি করি এবং প্রপার সিজার লিস্ট যদি করা হয়, তাহলে এটা কনভিকশনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো। এবং এটা আমরা অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায় যে আসামিকে নিয়ে আসার পরে এলাকায় ডেমনস্ট্রেশন দিয়ে দিলাম, আসামিকে নিয়ে গেলে এলাকায় ঘুরিয়ে দিলাম, আসামিকে নিয়ে গেলে যে কমপ্লেনেন্ট তাকে ফেস দেখিয়ে দিলাম, এটা ডিফেন্স অ্যাডভোকেট একটা প্লাস পয়েন্ট পেয়ে যায় যে এই পিসি বা টিআই প্যারেডে এগুলো নেগেটিভ হয়ে যায়। অর্থাৎ যে আইও তাকে জানতে হবে যে পিসিটা কি কারণে নিচ্ছে এবং কেন, এবং ইনভেস্টিগেশনে আমাকে কতটুকু হেল্প করতে পারে, এবং এই জিনিসটা গোপনে যদি পিসি আমরা আনতে পারি তাহলে কিন্তু কনভিকশনের ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয়। আমাদের একটা ফোন আছে, পিসি নিয়ে কথা বলছিলেন অরিন্দম বাবু, পুলিশ কাস্টডি নিয়ে। সেটা পুলিশের নিজস্ব একটা মেকানিজম যে কিরম ভাবে কোর্ট থেকে আবার প্রোডাকশন হওয়ার পর তাদের কাস্টডিতে নিয়ে তদন্তটা সাহায্য করতে পারে সেই পিসি, সেটা নিয়ে বলছিলেন। কিন্তু ফোনে একজন বন্ধু আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি ত্রিপুরা থেকে প্রাণকৃষ্ণ দেবনাথ বলছি। আরেকবার নামটা বলুন। প্রাণকৃষ্ণ দেবনাথ ত্রিপুরা থেকে বলছি। বলুন বলুন। বলছি আমি দাসনগর এটিএম এ ডিউটি করতাম, তো আমাকে বললো যে তোমার দিনটা একবার ওইখানে সব এসি খারাপ, তারপরে সবকিছু খারাপ ছিল, ওরা দেখে গেল, বললো এটা কাজ হবে, তো 3-10 মধ্যে তোমার এটিএম এ কাজ হবে। তারপরে একদিন এসে ওরা তালা লাগিয়ে দিল, বললো যে আর এখন এটা 10 দিন পরে তোমাকে আবার ডাকা হবে। তো এখনো পর্যন্ত সেই অবস্থায় চলছে আমাদের। আমি তারপরে ডিউটি করে গেছি, কিন্তু আমি পয়সা পাইনি। আচ্ছা, এখনো বলছে ওরা খুলবে, 5 মাস হয়ে গেল, গত জানুয়ারি 5 তারিখে। মানে আপনি কি কোনো আইনের আশ্রয় নিয়েছেন? না, আমি একবার দাসনগর এটিএম বলছে তোমার কোম্পানির সাথে যোগাযোগ করো, কি করা যায়। না, আপনি কি আইনের আশ্রয় নিতে চান? হ্যাঁ, এটা আমার, যাতে আমি ওই এটিএমটার আমি কাজ পেতে চান, ফিরে পেতে চান। আর যদি আইনের আশ্রয় নিতে চান তাহলে আমরা কিন্তু আপনার প্রশ্নের সুরাহা করার চেষ্টা করব। হ্যাঁ, হ্যাঁ বলুন, আপনি সঙ্গে থাকুন।
এটা আপনি যেটা বললেন সেটা হচ্ছে সেই বোর্ডের আমি চেয়ারপারসন ওয়েস্ট বেঙ্গল সরকারের, সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার বোর্ড। আপনি আমাদের নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এতে অফিস 4 তলা এবং 11 তলাতে অফিস আছে, সেখানে আমার এলসি আছেন, লেবার কমিশনার আছেন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লেবার কমিশনার, আমার বোর্ডের মেম্বার সেক্রেটারি। আপনি লিখিতভাবে আপনার যে সমস্ত বক্তব্য আপনি কাজ করেছেন বা সমস্ত যা যা ডকুমেন্টস আছে তার অ্যানেক্সার করে একদম পুরো আপনার অভিযোগ যে মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে আছে বা যে কর্তৃপক্ষের বিরুদ্ধে আছে সেগুলো দিয়ে আপনি আমার ডিপার্টমেন্টের লেবার ওয়েলফেয়ার বোর্ডের এলসি, বারবার করে নামটা আরেকবার বলছি, ঠিকানাটা একবার বলুন। নিউ সেক্রেটারিয়েট নিউ বিল্ডিং সেক্রেটারিয়েট বিল্ডিং হচ্ছে কলকাতা হাইকোর্টের পাশে বাবুঘাটের সামনে হচ্ছে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং, এবং সেখানেতে দেখবেন 11 তলায় লেবার কমিশনার বসেন। লেবার লেবার কমিশনার। কমিশনারের কাছে গিয়ে আপনি অভিযোগ জমা দিন, দিয়ে রিসিভ করিয়ে নেবেন, রিসিভিং সেকশন আছে এবং ব্যবস্থা এই দপ্তর থেকে নেওয়া হয়। আমি আসছি শ্যামল বাবুর কাছে আসছি। অরিন্দম বাবু যে পিসির কথাটা বললেন, সেই পিসির ব্যাপারে কিন্তু পিপি খুব সাহায্য করেন। আমি ওইটাই বলতে চাইছি। অনেক কথা বলার আছে। অরিন্দম বাবু ঠিক বলেছেন। পিসির ব্যাপারে আমি দুটো কথা বলি। এই পিসিটা কিন্তু নেওয়া হয় পার্টিকুলার যে কেসে আসামিটাকে ফরওয়ার্ড করা হয়েছে সেই কেসের ডেভেলপমেন্টের জন্য পিসিটা নেয়। পিসি কিন্তু কেউ শক করে নেয় না পুলিশ। একটা কেস ডিটেকশন করতে গেলে এটা বাস্তব কথা, অনেক অনেক পরিশ্রম মেন্টাল ফিজিক্যাল করতে হয়। সেখানে পিসিটা নেওয়া হয় যে পিসিতে নিয়ে যে অ্যাকিউজ তাকে ইন্টারোগেশন করা হয়, বারবার বলছি ইন্টারোগেশন করা হয়, এবং পিসির নিয়ম হচ্ছে যতটুকু সময় দরকার, একজনকে 7 দিনে যদি পিসি নেওয়া হয়, যদি 3 দিনে আমার কাজটা, পুলিশের কাজটা যদি কমপ্লিট হয়ে যায়, তার মানে কিন্তু 7 দিন আমাকে রাখতে হবে না। তার মানে হচ্ছে আইন হচ্ছে যে ওকে 4 ডেতেই কিন্তু কোর্টে পাঠাতে হবে। 2 নম্বর, যে পিসি দিয়ে যদি আসামিকে যে ইন্টারোগেশন করে তার কাছ থেকে কনফেশনাল স্টেটমেন্ট যেটা পাওয়া যাবে, সেই অন দি বেসিস অফ দি কনফেশনাল স্টেটমেন্ট যদি কোনো মেটেরিয়াল রিকভারি হয়, উনি যেটা বললেন একটা গুলি করেছে, ফায়ার আর্মস হতে পারে, একটা চোরাই প্রপার্টি হতে পারে, তার লিডিং টু হিজ স্টেটমেন্ট যদি কোনো রিকভারি হয়, পার্টিকুলার ওই রিকভারি পোর্শন, কেন ইউজুয়ালি স্টেটমেন্ট বিফোর পুলিশ তার কোনো নট অ্যাডমিসেবল ইন এভিডেন্স, কিন্তু পার্টিকুলার ওই রিকভারি পোর্শনটা বা নিউ থিং যদি কিছু আসে, ওটা কিন্তু অ্যাডমিসেবল ইন এভিডেন্স অ্যাকর্ডিং টু সেকশন 27 অফ দ্য ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। আচ্ছা, মানে পুলিশ কাস্টডি কিন্তু পুলিশের প্রয়োজনে তদন্তের খাতিরেই নেওয়া হয়, কিন্তু হ্যাঁ পিপির আমি কথা বলি, পিপি মানে তো পাবলিক প্রসিকিউটর, উনি তো প্রসিকিউশনের লোক। পিপি কে তো এটা নিয়ে ইন ফেভার, এই ব্যাপারে পিপি গাইড করেন কি? গাইড মানে যদি পুলিশ রিপোর্ট যেটা হয়, এমন কথা নয় পিপি পুলিশের হয়ে কাজ করে, এমন কোনো কথা নেই। পুলিশ যে রিপোর্টটা দেবে, সেই রিপোর্টটা যদি যুক্তিগ্রাহ্য পিপি মনে করেন, সেটা পিপি পুলিশের এই রিপোর্টটা বিফোর দি কোর্ট সে রিপ্রেজেন্ট করবেন। কোর্ট যদি মনে করেন যে হ্যাঁ পুলিশের যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা যুক্তিগ্রাহ্য, তাহলে সেই ক্ষেত্রে ওনাকে আসামিকে পিসি পুলিশ কাস্টডিতে দেওয়া হয়। দেবরঞ্জন, আমরা তো এতক্ষণ অনেক জটিলতায় ঢুকে গেছি, কিন্তু আপনি আগে বলুন যে মামলা কত রকম হয়? দেখুন, মামলা যদি দেখেন, প্রথম হচ্ছে সিভিল কেস, ক্রিমিনাল কেস। এবার যদি তাকে আবার ভাগতে থাকেন যে সিভিল কেসের মধ্যে আপনার প্রপার্টি সংক্রান্ত মামলা, নরমালি ক্রিমিনাল জমি যেটা, আর ক্রিমিনাল কেসে অপরাধ সংক্রান্ত। কিন্তু এছাড়া কি আছে? এছাড়া আপনার কোম্পানির ল আলাদা, এছাড়া যদি আপনার যদি এই স্পেশাল বিভিন্ন যখন কনজিউমার ফোরাম তার আলাদা। এবার বিভিন্ন রকম জায়গা ভাগ করা হয়েছে, পুরো এনভায়রনমেন্ট সেটা চলে গেল। তো এখানে সুতরাং মেন জায়গা হচ্ছে ক্রিমিনাল এবং সিভিল। তার এবার ক্রিমিনালে নার্কোটিক অ্যাক্ট আলাদা, আর্মস অ্যাক্ট আলাদা, পক্সো আলাদা, বিভিন্ন রকম ভাগ রয়েছে। তো এগুলো জয়দীপ বাবু, আমরা এলিমেন্টারি জ্ঞান নিচ্ছি, আদালত কত রকমের? আদালত তো মানে লোয়ার থেকে আপার, যদি ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। আমি আরেকটা দেবরানীর সাথে বলে রাখি, অন্যতম আরেকটা মামলা যেটা হচ্ছে রিট পিটিশন। রিট পিটিশন হচ্ছে 226 আর্টিকেল, মানুষের মৌলিক অধিকার যখন খর্বিত হয় প্রশাসনের তরফ থেকে, রাষ্ট্রের তরফ থেকে, তখন সব থেকে যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে হাইকোর্টের রিট পিটিশন 226 এবং সুপ্রিম কোর্টে আর্টিকেল 32। এবং তার সাথে মৌলিক অধিকার লঙ্ঘন, লঙ্ঘনের বিরুদ্ধে যে
যেটা এখানে মহামান্য আদালত হস্তক্ষেপ করে। এবং 2 নম্বর যে বিষয়টা হচ্ছে যে আরেকটা সাবজেক্ট যেটা ভারতবর্ষে অত্যন্ত জনপ্রিয়, যদিও আজকে একটু সংখ্যাটা কমে গেছে, সেটা হচ্ছে PIL, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পিল, যেটা বহু ক্ষেত্রে আমার রিপোর্টেড জাজমেন্ট আছে PIL এর। তো যাই হোক, সেটা সুপ্রিম কোর্ট একটা সময় পথ দেখিয়েছে। মানে মামলার কত রকম NGT আছে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের মামলা আছে, এরকম আদালত আমাদের ভারতবর্ষে অনেক রকমের আদালত রয়েছে। প্রথমত ভারতবর্ষের সর্বোচ্চ মহামান্য আদালত সুপ্রিম কোর্ট, তারপরে ভারতবর্ষের প্রতিটা সংশ্লিষ্ট হাইকোর্ট রয়েছে, তার তলায় ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে, সাবডিভিশন কোর্ট আছে। এছাড়াও যে কোনো বিভিন্ন আদালত আজকাল হয়েছে, যেমন টাডার আদালত হয়েছে, স্পেশাল কোর্ট হয়েছে, কস্কো হয়েছে, কনজিউমার ফোরাম কোর্ট হয়েছে, ফাস্ট অ্যাক্ট হয়েছে, আপনার NGT হয়েছে, ওই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যেটা হয়েছে। এরকম বহু ছোটখাটো বিষয়গুলো রিলি, যেমন এখন বিভিন্ন ট্রাইব্যুনাল হয়েছে। এবার আজকে সুপ্রিম কোর্টের কাছে সব থেকে বড় প্রশ্ন, আমার একটা খুব ঐতিহাসিক মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে বলে আমি করব না, যে ট্রাইব্যুনালের কন্টেম্পট পাওয়ার আছে কিনা। এটা এই মামলাটা আমি করেছি, কারণ আমার সঙ্গে এই নিয়ে আমার একটা মামলা আমি করেছি, আমি চ্যালেঞ্জ করেছি যে ট্রাইব্যুনালের। জয়দীপ বাবু, আমরা ওই ব্যাপারগুলো যাব, কিন্তু একজন বন্ধু দাঁড়িয়ে আছেন। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি পাঁশকুড়া থেকে সমীর সাহু বলছিলাম। বলুন। আমার নামে নভেম্বরে 28 তারিখ একটা ক্রিমিনাল কেস হয়েছে, তাতে ধারা দেওয়া আছে 304। প্রথমে 302 দিয়েছিল, তারপরে পরবর্তীকালে 4টি ওটা 304 এসেছে, আর হচ্ছে 354D, আর হচ্ছে পক্সো 12। আচ্ছা, আমাকে মোটামুটি আমাদের এই তমলুক কোর্টে ওইখানে বেল পাইনি কোন রকম ভাবে, হাইকোর্ট থেকে বেল পেয়েছি। 104 দিন কাস্টাডিতে ছিলাম। এখন এই মুহূর্তে মানে মেয়েটার সঙ্গে একটা মেয়ে, 17 বছরের মেয়ে মারা গিয়েছে, সাইকেলের ব্রেক ঢুকে গিয়ে। তার বাড়ির লোক আমার নামে কেস করেছে, আমি ওইখানে ঘটনাস্থলে ছিলাম। তার বাড়ির লোক বলেছে তাকে আমি ঠেলে দিয়েছি। তার মধ্যে 3 জন 164 করেছেন, 3 জনের 3টা আলাদা আলাদা উক্তি আছে ওখানে। একজন বলেছে ঘাড়ে মেরেছে, পড়ে গেছে মেয়েটা নিজে, আরেকজন বলেছে ঘাড়ে ধরে ঠেলে দিয়েছে, আরেকজন বলেছে বাইকে ধাক্কা মেরে চলে গেছে। আপনার আইনজীবী আছে? হ্যাঁ, আইনজীবী আছে। এবারে যে মেয়েটা মারা গেছে তার নিজের মামা ওইখানে আমাদের ওখানেরই উকিল। হ্যাঁ, তাহলে আপনি আপনার পরিষ্কার বক্তব্যটা একটু বলুন যে আপনি কি শুনতে চান, কি চাইছেনটা কি। আমি এই মুহূর্তে মানে আপনাকে একদম খুলে বললাম ব্যাপারটা, মানে কি ধরনের কি এগাতে পারি কেসটাতে। আপনি শুনতে থাকুন। প্রথমত হচ্ছে যে যেহেতু ম্যাটারটা সাবজুডিস, সে ব্যাপারে আমরা কিচ্ছু বলবো না। আপনাকে আমি কি 164 স্টেটমেন্ট, কি 161 স্টেটমেন্ট, এসব ব্যাপারে আমরা কিচ্ছু বলতে পারি না, বিশেষত আমরা আইনজীবীরা কিছু বলতে পারি না। আপনাকে আমি যেটুকু একটা অ্যাডভাইস করতে পারি, যেটু হচ্ছে যে আপনার যিনি একজন সংশ্লিষ্ট আইনজীবী আছেন, তিনি যদি মামলা, আপনার নিশ্চয়ই আপনার মামলা করবেন, তিনি যদি মামলা যদি আপনি না মানে আপনি যদি কোনো লয়ার না পান, তাহলে আপনি লিগ্যাল এড থেকে লয়ার নিতে পারেন। দ্বিতীয়ত ঠিকানাটা একটু লোকালি আমি আবারও বলে দিচ্ছি, লিগ্যাল এডের ঠিকানা হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট, যেহেতু মেদিনীপুর থেকে বললেন, তো মেদিনীপুরের পূর্ব এটা পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুরেতে আপনি তমলুক কোর্টেতে, ওখানে লিগ্যাল এড অফিস আছে, ওখানে আপনি লয়ার পেতে পারেন। এবং যদি ওনার ওই ক্রাইটেরিয়াটা থাকে, এবং আপনাকে যেহেতু আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, অভিযোগের সারবত্তা আমরা কিচ্ছু জানি না, অভিযোগ কতটা সেটা হচ্ছে আপনার লয়ার, ভালো ক্রিমিনাল প্র্যাকটিস করেন যিনি লয়ার, তাকে দিয়ে আপনি এখন বেলে আছেন। হ্যাঁ, যেটা ওনার যিনি ডিজিজ মারা গেছেন ভিকটিম, তার কোনো মামা আইনজীবী আছেন, যদিও তাতে মনে হয় যে তাতে প্রভাবিত হবে, তাহলে উনি সেই মর্মে অনারেবল কোর্টে, হাইকোর্টে গিয়ে বলুন যে আমি ডিস্ট্রিক্ট অন্য কোর্টে মামলা নিয়ে যেতে চাই। ইনভেস্টিগেশন করছে, সেই ক্ষেত্রে আমাদের বোধহয় কোনো মন্তব্য করা উচিত নয়। তবুও উনি যখন আমাদের বেল পেয়ে একটা ফোন করেছেন, পরামর্শ চাইছেন, আমরা সঠিক পরামর্শটা দিলাম। আপনি যে কথাটা বলছিলেন, যে জয়দীপ বাবু যেটা বলছেন, আমি অরিন্দম বাবুর কাছে যাব। দেখুন, কঠিন কঠিন ব্যাপারের মধ্যে আছি, কিন্তু এমনও আছে যে শুধুমাত্র জরিমানা দিয়ে রেহাই পাওয়া যায়। যেমন আমরা ট্রাফিকের ক্ষেত্রে দেখি, কলকাতা শহরে আপনি গাড়ি নিয়ে বেরোন বা হেঁটে বেরোন, অনবরত কিন্তু ট্রাফিক রুল ভায়োলেশন হচ্ছে, বড় কিছু যদি না ঘটে জরিমানা স্তরেই কিন্তু মিটে যায়। সেইটাকে কি বলে, সেটাকে নিয়ে যদি কিছু বলেন।
দেখুন, আমি বলবো ক্যালকাটা পুলিশকে 1000 থ্যাঙ্কস জানাচ্ছি। প্রথম হচ্ছে গিয়ে আগে ট্রাফিক আইন যা ছিল 20 টাকা 25 টাকা ফাইন, আপনি এখন দেখবেন একটা ড্রাইভার যদি রেড লাইট থাকে ক্রস করে, ওরে বাবা আমি গত মাসে গিয়েছিলাম, সে সাংঘাতিক, সারাদিন দাঁড়াতে হয়, এত টাকা ফাইন। এবং একটা নতুন নিয়ম করেছে ক্যালকাটা পুলিশে যে আপনি যদি গাড়ি কোনোভাবে যদি সিজ হয় বা কিছু হয়, থানা যদি সিজ করে, আপনাকে লালবাজার থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেট বা কিছু একটা নিয়ে আসতে হবে। তখন গিয়ে দেখবে যে 6 মাসের মধ্যে মিনিমাম 30টা সিগন্যাল ভায়োলেট করেছে। এই মানুষগুলো যখন নাকি একটা কেস খাচ্ছে এখন, তাহলে দেখবেন তারা রেকটিফাই হয়ে যাচ্ছে। আরেকটা ম্যাডাম আমি আপনাকে বলি, দিস ইজ ভেরি ভাইটাল, যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। মানুষ আজকে আইনটা কতটুকু জানে। আমি দর্শকবৃন্দ আপনাদের যে আমরা বলছি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এত জানাচ্ছে হোয়াট ইজ 1098। আপনি রাজস্থান যান, দিল্লি যান, ম্যাড্রাস যান, আপনি 1098টা কি কাজে লাগাবেন? আপনি কলকাতায় যদি থাকেন তাহলে সেখানে 1091টা কি, 1090 কি, এইগুলো যদি বাড়িতে আপনারা নোট করেন, 65 অ্যাভাব হলে আজকে যে ক্যালকাটা পুলিশ প্রণাম বলে একটা কি বিউটিফুল একটা করেছে, এগুলো জানানো দরকার। একজন বন্ধু আছেন, খুব উপযুক্ত কথা বললেন, যেটা খুব জরুরি কথা। হ্যালো হ্যালো, আমার নাম জলিত চক্রবর্তী, আমি যাদবপুর। কোথা থেকে বলছেন? যাদবপুর। হ্যাঁ বলুন। বলছি, কিছুদিন আগে মহানগর সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছিল, লাস্ট ইয়ারে দিয়েছিল, সমকাজে সমবেতন দিতে হবে। আরেকবার বলুন। সমকাজে সমবেতন দিতে হবে, ঠিক ঠিক। কিন্তু সেটা তো দেওয়া হয়নি, সেটা দিয়ে টালবাহানাও চলছে। কিন্তু দেখা যায় যে রাজনৈতিক হোক বা এমনিও হোক, দেখা যায় অন্য যে কোনো ফরমেশনে কোনো অর্ডার এলে, হ্যাঁ, বলা হয় যে এক্ষুনি মানার উচিত বা কিছু সুপ্রিম কোর্ট মার্ক থাকি জাজমেন্টটা দিয়েছে। কিন্তু আমার যতদূর জানা আছে জাজমেন্টটা দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু এখনো তার ব্যাপারে কেউ কিছুই করেনি। এইটার উপরে একটু কি আলোচনা করা যায়? ঠিক ঠিক, সঙ্গে থাকুন। দেবরঞ্জন, যে এটাতে নর্মালি যারা কন্ট্রাকচুয়াল পোস্টে অ্যাপ্লাই করলেন, এবার তিনি যে কাজটা করছেন সেই কাজটা হয়তো ওখানে কোনো একজন পার্মানেন্ট এমপ্লয়ি কাজটা করতে, মানে ক্যাজুয়াল আর পার্মানেন্ট না, কন্ট্রাকচুয়ালে কাউকে নিলে, কন্ট্রাকচুয়ালে ওনাদের একটা বিড হয় এবং সেখান থেকে তারা লোয়েস্ট বিড দিয়ে কিছু লোক কাজ পান, তারা কিছু লোককে কাজ দিলেন। এবার 10 জন হয়তো কাজ করলেন ওখানে কম্পিউটার অপারেটর। তার আগে এই যে কাজ যারা করতেন তারা হয়তো ওখানে পার্মানেন্ট স্টাফ ছিলেন, এবার তারা রিটায়ার করে গেছেন বা ট্রান্সফার হয়ে গেছেন, ওই জায়গাতে টেম্পোরারি স্টাফ নেওয়া হলো। তো এই স্টাফেদের ক্ষেত্রে ওরা বলছেন যে যেহেতু আমি ওই পার্মানেন্ট নেচারেরই কাজ করছি, আমাকে তুমি কন্ট্রাকচুয়াল হিসেবে ট্রিট করতে পারো না। কিন্তু এনাদের যখন নেওয়া হচ্ছে তো তখন অ্যাসাইনমেন্ট করে সই করে নিচ্ছে। অন দি আর একটা এখানে একটা নতুন প্রবলেম হয়েছে, এখন যখন জিএসটি এসে গেছে, তার ফলে দেখা যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর জায়গায় সমস্ত ট্যাক্স এখন অ্যাকুমুলেট হয়ে যায়, মানে যে তাদের সার্ভিস ট্যাক্স এক্সেট্রা যা ছিল জিএসটি, এবার তাদের বিভিন্ন রকম সেক্টর করে দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে যে লোক সংখ্যা তাদের হয়তো কম চাইছে, বা স্কিল আনস্কিল নিচ্ছে হয়তো স্কিল হিসেবে নানান রকম ফাঁদের মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের স্কিলড লেবার হিসেবে নিচ্ছেন কম্পিউটার অপারেটর, কিন্তু তাদের যখন মাইনে দিচ্ছেন বলছেন আমাদের বাজেট নেই, মাইনে দিচ্ছেন আনস্কিলড লেবারের যারা হয়তো ঝাড় দেন। তো এইগুলো রয়েছে। এর জন্য লেবার কমিশনে যদি তারা প্রপারলি যান, প্রপারলি যদি প্রমাণ দেখান, আমার দাদা রয়েছেন জয়দীপ দা, তিনি এখানে তার জয়দীপবাবু ছোট করে যদি বলেন যে এই যে প্রবলেমটা ফেস করছেন, যে একটা চিটিংবাজি চলছে, অত তারা যখন এমপ্লয়ি ঢুকছেন তখন একরকম ফর্মে সই করছেন এগ্রিমেন্টে, কিন্তু দেখা যাচ্ছে অন্যরকম, তাহলে কি লেবার ডিপার্টমেন্ট থেকে কিছু? হ্যাঁ, ওনারা যদি এরকম স্পেসিফিক কোনো কেস থাকে তাহলে ওনারা লেবার ওয়েলফেয়ার বোর্ডকে, আমাদের যে কমিশনকে, নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এতে আমাদের লেবার কমিশনার বসেন, আইএস অফিসার, সিনিয়র মোস্ট আইএস অফিসার স্টেটের, তিনি লেবার এবং অত্যন্ত ইম্পর্টেন্ট পোস্ট, এবং আমার বোর্ডের মেম্বার সেক্রেটারি, তার কাছে অভিযোগ আপনারা জানাতে পারেন। এবং সঙ্গে সঙ্গে আমাদের যারা ডেপুটি লেবার কমিশনার আছে, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার আছে, তাদেরকে আমরা ডাইরেকশন দিই, তাদেরকে নোটিশ ইস্যু করব। আমি এবারে একেবারে শেষ বেলায় আমি যাব অরিন্দম বাবু এবং শ্যামল বাবু দুজনের কাছে। দেখুন, আমরা জানি যে অ্যারেস্ট হলে খুব কম সময়, আমাদের সময় খুব কম, অ্যারেস্ট হলে 24 ঘন্টার মধ্যে প্রোডাকশন করতে হয় কোর্টে, কিন্তু ওই যে সময়টুকু তারা থানায় থাকে, তাদেরও কিন্তু হিউম্যান রাইটস আছে।
সেই ব্যাপারটার ব্যাপারে কি পুলিশ খুব সচেতন? অবশ্যই সচেতন। আপনি বলুন। আমি এক এক করে, না আপনি বলেনি। না শুনুন, মানবাধিকার যেটা আছে, প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993 যেটা 1994 থেকে স্টার্ট হয়েছে, সেখানে কিন্তু আসামিরও কিন্তু সমান মানবাধিকার অধিকার আছে। আছে, হ্যাঁ। আমি বলছি দেখুন, অ্যারেস্ট করলে, অ্যারেস্ট মিনস হচ্ছে লিবার্টি, কাটেলমেন্ট অফ লিবার্টি অফ অ্যান ইন্ডিভিজুয়াল, ওটা একটা আলাদা। কিন্তু সেটার বাইরে একটা মানুষের যে নৈতিক অধিকার, সেটা তার অধিকার তাকে দিতে হবে। অধিকারটা না দিলে কিন্তু, ঠিক, যদি কোনো পুলিশ অফিসার ঠিক, না আমি দেয়, সেই ব্যাপারেই অরিন্দম বাবুকে বলবো, সেই ইনফ্রাস্ট্রাকচার গুলো কি আছে থানাতে যে তার প্রথম কথা হচ্ছে, আমি বলি হিউম্যান রাইটস definition of human having the quality of a man who has got no quality, he should not be treated as human. প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে 24 ঘন্টায় অ্যাপ্রিহেন্ডেড এন্ড অ্যারেস্টের মধ্যে হেভেন এন্ড হেল ডিফারেন্স। আমি একটা আসামিকে ধরে নিয়ে এসেছি, তাকে জানতে হবে এ আমার সেই আসামি কিনা, তার বাবার নাম ঠিক হচ্ছে কিনা। এই যে ইন্টারোগেশন আমরা দেখছি বিভিন্ন কেসে দিনের পর দিন ইন্টারোগেশন হচ্ছে, তার মানে কিন্তু অ্যারেস্ট নয়। অ্যাপ্রিহেনশন হওয়ার পরে 100% যখন আমি শিওর হব, তখন সে অ্যারেস্ট হবে। অর্থাৎ অ্যারেস্ট যখন আমি করব, উইদিন 24 আওয়ার্স এর মধ্যে নিয়ারেস্ট অফ দ্য কোর্টে তাকে প্রডিউস করতে হবে। যদি না করে, তাহলে রংফুল কনফাইনমেন্টের চার্জ অন দ্যাট। কিন্তু আমি বলছি ইন্টারোগেশনের সময় যতটুকু সময় যে থানায় থাকছে, তার কি হিউম্যান রাইটস এর ইনফ্রাস্ট্রাকচারটা আছে? না 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 না, নিশ্চয়ই। দেখুন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। জয়দীপ এটাই আমাদের বাবু দুঃখ। বলছেন। জয়দীপ দা, আমি 1 মিনিট বলি, এটাই ছোট আমাদের করে, দুঃখ। ছোট করে, হ্যাঁ। বলুন জয়দীপ। সময় ন্যাশনাল নেই। হিউম্যান রাইটস কমিশন এবং একটা কতগুলো গাইডলাইন দিয়েছিল হ্যাঁ। যে আফটার অ্যারেস্টিং কি কি করতে হবে এবং প্রতিটা থানায় সেটা টানিয়ে রাখতে হবে। এখানে যারা পুলিশ আধিকারিকরা আছে তারা খুব ভালো করে Right, ব্যাপারটা right. জানে। আমি সারা ভারতবর্ষে ঘুরে বেড়াই, Practically, প্র্যাকটিক্যাল সিচুয়েশন বলছি। কোন থানা এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কোন থানাতে আমি আজ পর্যন্ত ওটাকে ডিউটি অফিসারের মাথার উপর বড় করে দেখতে পাই। ঠিক, ঠিক। তাহলে সুতরাং তাহলে সেই জায়গাতে implementation এর প্রশ্ন ইমপ্লিমেশন আসে না। কতখানি হচ্ছে এ ব্যাপারে শুনুন। এ ব্যাপারে যেমন স্টেট গভর্নমেন্টও সেভাবে কোনো উদাসীনতা Central রয়েছে, government-ও না। ভারতবর্ষের প্রতিটা রাজ্য সরকার, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং ভারতবর্ষের রাজ্য হিউম্যান রাইটস কমিশনগুলো এবং সেন্ট্রাল হিউম্যান রাইটস কমিশনও ইনঅ্যাক্টিভ। আমাদের আইন কি বলে এই নতুন অনুষ্ঠান? শ্যামল বাবু কিছু বলতে চাইছেন, আমি ছোট্ট একটা করে, কথা খুব বলতে ছোট্ট চাইছি, করে, আর ছোট করে বলছি যে আগে একটা কথা কমপ্লিট হয়নি। আগে একটা কথা বলেছিলাম যে এফআইআর হলে, আমি ওটা শেষ করছি, হ্যাঁ ঠিক। যে এফআইআর এর কমপ্লেন হলে পুলিশ অফিসারের কোনো অল্টারনেটিভ নেই, এফআইআর নিতেই হবে, কেস রেজিস্টার করতেই হবে। হ্যাঁ। এর ক্ষেত্রে একটা কথা আমি কমপ্লিট হয়নি বলছি, কিন্তু এক্সেপশন ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রুলিং আছে, সেখানে বলছে তো সুপ্রিম কোর্ট অবজার্ভ দ্যাট এ ভগ indefinite and unauthorized piece of information cannot be regarded as FIR। কাজে ওই একটা জায়গাতে আছে, যদি ভগ হয়, যদি মানে ইনডেফিনিট হয় এবং আনঅথরাইজ হয়, এই ইনফরমেশনটা case হলে সেগুলো, হ্যাঁ। রেয়ার কেসে, মানে দেখুন অনেকে তো সুযোগ পারছি। নেই। এই মিনিমাম জায়গাটা দেখে নেবে ওসি বা কনসার্ন আইও বা যারা, যে ঠিক। মিনিমাম কমপ্লেন পেলাম, তার মিনিমাম আমি সারবত্তা ওটা কতটা তো আছে। অন্য পার্ট গেল। আমি বলছি এটা হলে রিফিউজ করতে পারে। আসলে আমাদের এই আইন কি বলে অনুষ্ঠানে প্যানেলিস্টরা এতটাই প্যাশনেট যে আপনাদের প্রতি তারা কোনো রকম ত্রুটি রাখতে চান না। দর্শকদের যত কিছু জানার ইচ্ছা সেটা কিন্তু তারা পূরণ করেই ছাড়বেন, এবং এই প্যানেলিস্টদের নিয়ে আমরা কিন্তু গর্বিত। আর আপনারা যারা আমাদের এই নতুন অনুষ্ঠান দেখে ভালো লাগলো, তারা কিন্তু কি করে জানাবেন এটাই যে পরের দিন শুক্রবার কিন্তু অন্য কোনো জায়গায় থাকবেন না, শুধু আমাদের সঙ্গেই থাকবেন। এই অনুষ্ঠানটা রাত্রি 10টায় রিপিট দেখতে পারবেন। আর আমরা চাইবো এই অনুষ্ঠানটা দীর্ঘায়ু হোক। আপনারা যারা প্রত্যেকে আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদের প্যানেলিস্টদের বিশেষভাবে ধন্যবাদ। শুভরাত্রি।